ডক্টর মোহাম্মদ ইউনূস কথা দিয়েও কথা রাখতে পারেননি। তারেক রহমান কথা দিয়েছেন, রাখতে কি পারবেন? এই প্রশ্নটা কালকে থেকে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেন খাচ্ছে আপনাদেরকে বলি। ব্যক্তিগতভাবে আমার বেশ কিছু হতাশার জায়গা। গত 15-16 মাস ধরে তীব্র হতাশা জর্জরিত। আমার কিছু চাওয়া পাওয়া ছিল না। আমার একটাই প্রত্যাশা ছিল, অসাধারণ একটা অভ্যুত্থানের ফলে বাংলাদেশে একটা চমৎকার শান্তিপূর্ণ সহাবস্থান, আইন শৃঙ্খলা এবং গণতন্ত্রের চর্চা হবে, অধিকারের চর্চা হবে। কিন্তু তার বিপরীতে এই পরিস্থিতি দেখলাম, তাতে 2-3 মাসের মধ্যেই হতাশ হতে থাকলাম এবং সেটা হইতে হইতে একদম গভীরে নিমজ্জিত হলাম। দেখেন, পরিস্থিতি এমনই যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, আপনারা সবাই মুক্তভাবে আমার সমালোচনা করবেন, সরকারের সমালোচনা করবেন। আর তারেক রহমান কালকে বললেন যে আপনারা সবাই স্বাধীন। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন আপনারা মুক্ত, আর তারেক রহমান বললেন আপনারা স্বাধীন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে আমরা কি দেখলাম? দেখলাম একটা অদৃশ্য শৃঙ্খল গণমাধ্যমগুলোতে। কিরকম সেটা? সেটা হলো আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদ, এই সমস্ত নাম দিয়ে গণমাধ্যমগুলোকে এমন একটা অবস্থানে রাখা যাতে স্বাধীনভাবে তারা মত প্রকাশ করতে পারবে, সেটা পথটা বন্ধ হয়ে গেল। কয়েকজন গণমাধ্যম কর্মী এবং মুক্তমনা মানুষ শুধু ইউনূস সরকারের সমালোচনা বিরোধিতা করার কারণে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদেরকে কারাগারে ঢোকানো হলো। অন্যদিকে যারা মববাজি করলো তারা কখনো কখনো ধরা পড়লেও অদৃশ্য হাতের ইশারায় রাতারাতি তারা কারাগার থেকে বের হয়ে আসলো। আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু থাকলো না। ব্যাপকভাবে গণহারে মামলা এবং গ্রেপ্তার বাণিজ্য। বারবার বলা হলো যে না, হত্যা মামলায় অহেতুক মানুষকে হয়রানি করা যাবে না এবং তাদেরকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু তাই হইল। গণমাধ্যমগুলো তো বললামই শৃঙ্খল, এমন মুক্তমনা মানুষ বা আওয়ামী লীগ মনা মানুষ যাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠনের আলামত নেই, মামলা নেই, মোকদ্দমা নেই, অথবা মিথ্যা মামলা আছে, সেই মানুষগুলো আর মুখ দেখা গেল না। তার বদলে চাপের মুখে হোক অথবা গণমাধ্যমগুলো স্ব আরোপিত পরাধীনতার কারণে হোক, তারা বেছে বেছে একেবারেই এক ধরনের অতিথিদেরকে নিয়ে আসলো। তারপরে গণমাধ্যম কর্মীদের বিরাট অংশ আওয়ামী লীগ সমর্থক বলে তাদেরকে চাকরিচ্যুত করা হলো। রাজনৈতিক অঙ্গন ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হলো। সেটা কি? সেটা হলো দফায় দফায় মব, দফায় দফায় বিভিন্ন গণ অভ্যুত্থানের সময় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ভাঙচুর হলো, আগুন হলো, সেখানে আবারও আগুন দিয়ে এক ধরনের উৎসব তৈরি করা হলো। উৎসব করতে করতে পরিস্থিতি এমন হলো, শেষ নাগাদ এসে প্রথম আলো, ডেইলি স্টারের মতন জনপ্রিয় দুটি গণমাধ্যম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। ছায়ানটের মতন ঐতিহ্যবাহী একটা সাংস্কৃতিক সংগঠন পোড়ানো হলো। উদীচীর মতন একটি প্রগতিশীল সংগঠনের অফিস পোড়ানো হলো। কি হয়নি? মাজার, দরগা শরীফ শতাধিক ভেঙে দেওয়া হলো শুধুমাত্র ধর্মীয় বিভাজনের কারণে। দীপুচন্দ্র দাসের
পিটিয়ে মেরে পোড়ানো হলো, কবর থেকে লাশ তুলে এনে পোড়ানো হলো, কিছুই করা যায়নি। অধ্যত্বের মাত্রা এমন ছিল, সেনাবাহিনীর সামনে এসে বেয়াদবি করছে। আর এগুলো ত্বরান্বিত হলো ছাত্র সংসদের নির্বাচনগুলোর মধ্য দিয়ে, ডাকসু, জাকসু, চাকসু, রাকসু, ছাত্র শিবিরের বিজয়ের মধ্য দিয়ে আবার সেই দানবীয় শক্তির উল্লাস দেখা গেল বিভিন্ন প্রান্তে। ফলে ইউনূস সরকার এই দানবীয় শক্তিকে মোকাবেলা করতে পারল না, তাদের সাথে আপোষ করলো। বরং আওয়ামী লীগ তো মানে তাদের চাপের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন বাতিল করে একচেটিয়া একটা রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন করে তারা বিএনপিকে গ্রাস করার চেষ্টা করে। ভাগ্য ভালো যে শেষ দিকে বিএনপি নেতৃত্বে যারা রাজনৈতিকভাবে পরিচয় দিতে পারছিল না, তারা সকল বিভিন্ন স্তরে যারা মানুষ মনে করলো যে এই মবের হাত থেকে বাঁচা দরকার, এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হাত থেকে বাঁচা দরকার, তারা ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের পেছনে সংঘবদ্ধ হলো এবং বিএনপিকে জয়যুক্ত করলো। শুধুমাত্র এমন না যে তারা সবাই বিএনপির সমর্থক বা ধানের শীষ প্রতীকে ভোট দেয়, তারা কিন্তু এখন একটা আস্থার প্রতীক বা ভরসার প্রতীক হিসেবে তারেক রহমানকে বিবেচনা করলো। তারেক রহমান যখন বলছেন যে আজকে থেকে আপনারা সবাই স্বাধীন, সেই স্বাধীন হওয়াটা কার্যকর করাটা কঠিন বটে, বড় চ্যালেঞ্জ, কিন্তু সম্ভব। যদি ওই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যদি তাদের সাথে আতাত না হয়, তাদেরকে যদি ভয় না পায়, তাহলে বাংলাদেশে আবার একটা গণতান্ত্রিক ধারা ফিরে আনা সম্ভব। আজকে প্রথম আলোর মূল শিরোনামটাই হচ্ছে কোনো অবস্থাতেই প্রতিহিংসা নয়। এই যে কথাটা ভালো, এটা নিজের দলও যাতে প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না করে, যেটা ইতিমধ্যে নির্বাচনের পরবর্তী সময় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে, সেটা যাতে বিস্তৃত না হয়, বিস্তার লাভ না করে, তার জন্য বলছেন যে আইন সবার জন্য সমান। এই কথাটা রাখতে পারাটা হলো বড় কথা। ডক্টর মোহাম্মদ ইউনূস মুক্ত করতে পারেননি, মানুষকে অধিকার ফিরিয়ে দিতে পারেননি, বরং 15 বছর মানুষ যেভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, তার অন্য রূপে আবার স্বাধীন মুক্ত মনা মানুষগুলো নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি এফেক্টেড হয়েছে। বিএনপিকে চরমভাবে রাজনৈতিকভাবে একটা বিধ্বস্ত করার পরিকল্পনা করা হয়েছে। বিএনপিকে প্রশাসনিকভাবে একদম কোণঠাসা করা হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, পুলিশ একেবারে কবজে করে ফেলেছিল জামাত ইসলাম। এই অবস্থায় যদি জামাতের বিজয়টা ঘটতো, আমি শুধু চিন্তা করছিলাম যে কালকে বসন্ত উৎসব আর ভ্যালেন্টাইন দিবসের পরিণতি কি হতো, কতগুলি মব তৈরি হতো, সেই কথা ভাবছিলাম। সেই কারণেই বলছি যে এটা তারেক রহমানের বিজয় না, বিএনপির বিজয় না, এটা সর্বস্তরের মানুষের বিজয়। সুতরাং এই বিজয়ের প্রেক্ষিতে মানুষকে যে তিনি কথা দিলেন যে আজ থেকে আপনারা সবাই স্বাধীন, এটা কিন্তু অনেক বড় অর্থ, বড় কথা। সেটা রক্ষা করাটা কিন্তু খুব কঠিন। বলাটা যত সহজ, রক্ষা করাটা খুব কঠিন, বাস্তবায়ন করাটা আরো কঠিন। সুতরাং কিভাবে বাস্তবায়ন হবে, কিভাবে প্রতিহিংসার নির্মূল হবে, এটা ভাবতে হবে সবাইকে নিয়ে। গত ওসমান হাদিকে ঘিরে যে তাণ্ডব লীলা চালালো উগ্রপন্থী সাম্প্রদায়িক গোষ্ঠী, তারপর কিন্তু সবাই একেবারে অকুণ্ঠ সমর্থন দিল বিএনপিকে, যারা বিএনপির রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু ভরসা করছে যে না, বিএনপি তার যে রাজনীতিটা, তারেক রহমান যে নতুন রাজনীতির কথা বলছেন, তার ভিত্তিতে যদি তিনি এগোতে পারেন, তাহলে এক শান্তি স্থাপিত হবে। সেই কারণে কিন্তু সবাই সমর্থন দিয়েছে। এত পক্ষের সমর্থন নিয়ে তারেক রহমান এগোতে পারবেন কিনা, এটা হচ্ছে চ্যালেঞ্জ।
এটাই এখন সবাই দেখবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।